নমস্কার আমার প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের গত ক্লাসে ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা শেষ হয়েছিল। তারপরে শুরু হতো ভারতের জলবায়ু, কিন্তু আমার মনে হলো যে ভারতের জলবায়ু পড়ানোর আগে বায়ুমণ্ডলটা পড়িয়ে নিলে তোমাদের জলবায়ুটা বুঝতে সুবিধে হবে। তাই আজকের ক্লাসে আমি বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা শুরু করব। বায়ুমণ্ডল পড়তে গেলে যে বিষয়গুলো আগে জানতে হবে, বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলীয় উপাদান বলতে কী বোঝো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এটা একটা বড় প্রশ্ন হয়। প্রথমে আসছি বায়ুমণ্ডল কাকে বলে। দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে পৃথিবীকে বেষ্টন করে, সেই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। কি বললাম? ধরো এটা পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর চতুর্দিকে যে অদৃশ্য একটা গ্যাসের স্তর পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে, সেটাই কিন্তু বায়ুমণ্ডল। যে হলুদ অংশটা আমি আঁকছি, এই অংশটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল, পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। বোঝা গেল? এরপরে আসছি বায়ুমণ্ডলীয় উপাদান বলতে কী বোঝো। বায়ুমণ্ডলীয় উপাদান বলতে কী বোঝো? দেখো, বায়ুমণ্ডলীয় উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গঠন অনুসারে গ্যাস, জলীয় বাষ্প, কঠিন কণা। গ্যাস কী পরিমাণে থাকে, আমি এখানে তোমাদেরকে একটা ছক দিয়েছি। দেখো, এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থান দেওয়া আছে। অক্সিজেন থাকছে 20.946% হিসেবে, নাইট্রোজেন থাকছে 78.084% হিসেবে, নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন এগুলো থাকছে, জেনন এগুলো থাকছে 0.003% হিসেবে, আর কার্বন ডাইঅক্সাইড থাকছে 0.03% হিসেবে, আর আর্গন থাকছে 0.937% হিসেবে। তোমরা এই ছকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করো, ঠিক আছে? মুখস্থ করো। তাহলে এই ধরনের গ্যাসগুলো বিভিন্ন অনুপাতে এরা থাকছে। আর কি থাকছে? জলীয় বাষ্প, যার পরিমাণ থাকছে 0.5 থেকে 4.0% পর্যন্ত। আর থাকছে কঠিন কণা, নিম্ন বায়ুস্তরে এর পরিমাণ সর্বাধিক। এর মধ্যে জৈব অজৈব দুই ধরনের কণাই পাওয়া যায়। অজৈব কণার মধ্যে ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, ছাই, ভস্ম। জৈব কণার মধ্যে হচ্ছে উদ্ভিদ রেণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো সবই কিন্তু জৈব কণার মধ্যে পড়ছে। তাহলে এই গেল গঠন অনুসারে বায়ুমণ্ডলের উপাদান। নেক্সট আসছি স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদান। স্থায়ী উপাদান এবং পরিবর্তনশীল উপাদান। স্থায়ী উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম, নিয়ন, এগুলো সব স্থায়ী উপাদান। আর পরিবর্তনশীল উপাদান কোনগুলো বায়ুমণ্ডলে? এগুলোর পরিমাণ সর্বত্র সমান হয় না, তাই এরা পরিবর্তনশীল। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন, অ্যারোসোল, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, জৈব অজৈব কণা, এগুলো সব কিন্তু হচ্ছে পরিবর্তনশীল উপাদানের মধ্যে পড়ে, ঠিক আছে? এই প্রসঙ্গে একটু কথা জানিয়ে রাখি, এরোসোল বলে একটা কথা আছে, যেটা কিনা বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সূক্ষ্ম ধুলা, বালি, কার্বন ও লবণ কণাকে একত্রে এরোসোল বলা হয়। এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য মনে রাখবে। আর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটার শর্ট ফর্ম হচ্ছে SPM, সেটা হচ্ছে কি না, বায়ুতে ভাসমান কঠিন ও তরল সূক্ষ্ম বস্তুকণা যথা ধুলা, বালি, জলকণাকে বলা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স।
তাহলে বোঝা গেল যে SPM কোনগুলো, তাই তো। এরপরে আসছি প্রধান আলোচনা, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা। দেখো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করতে গেলে বায়ুমণ্ডলকে প্রথমত রাসায়নিক গঠন অনুসারে দুভাগে ভাগ করা হয়। একটা সমমণ্ডল, একটা বিষমমণ্ডল। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, তাই তো, রাসায়নিক গঠন অনুসারে। দেখো, একটা ছবিতে আমি আসছি, এখানে এটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। এখানে দেখতে পাচ্ছ সমমণ্ডলের পরিমাণটা এই অংশটার মধ্যে অবস্থান করছে, আর বাকি যে পুরো এই অংশটা জুড়ে অবস্থান করছে বিষমমণ্ডল। তার মধ্যে কটা স্তর আছে? আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, এগুলো সব রয়েছে বিষমমণ্ডলের অন্তর্গত, তাই না? দেখো ভালো করে ছবিতে, ভূপৃষ্ঠ তার মানে সমমণ্ডল রয়েছে, তারপরে রয়েছে বিষমমণ্ডল, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এই 4টে স্তর নিয়ে বিষমমণ্ডল গঠিত হয়। তাহলে এই গেল রাসায়নিক গঠন অনুসারে শ্রেণীবিভাগ। এবারে প্রত্যেকটা মণ্ডল কতদূর পর্যন্ত বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ যে সমমণ্ডল 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আণবিক নাইট্রোজেন 200 কিলোমিটার, পারমাণবিক নাইট্রোজেন 1120 কিলোমিটার, তারপরে রয়েছে হিলিয়াম স্তর 3540 কিলোমিটার, তারপরে রয়েছে হাইড্রোজেন স্তর 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এইভাবে রাসায়নিক গঠন অনুসারে বিভিন্ন বায়ুমণ্ডল স্তরবিন্যাস করা হয়েছে। নেক্সট আমি আলোচনায় আসব যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। দেখো, উষ্ণতার ভিত্তিতে হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার অ্যান্ড ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এইভাবে ক্রমশ ভাগ করা হয়েছে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে সমমণ্ডল, যেটা কিনা 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উপাদানগুলোর অনুপাত এখানে সমান থাকে। আর এই স্তরটা হচ্ছে ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ নিয়ে গঠিত হয়। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, 4টে স্তর নিয়ে হচ্ছে সমমণ্ডল। বাকি যেগুলো রয়েছে বিষমমণ্ডল, বাকি যে স্তরগুলো রয়েছে 88 থেকে 1000 কিলোমিটারের মধ্যে, সেগুলো সবই কিন্তু বিষমমণ্ডলের অন্তর্গত। এখানে একটু লেখাটা মনে হচ্ছে ভুল হয়েছে, সেটা হচ্ছে 1000 নয়, ওটা 10,000 কিলোমিটার হবে। 88 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে সেটা হচ্ছে 10,000 কিলোমিটারই হবে। এটা 88 থেকে 10,000 কিলোমিটার। এই যে এইটা হচ্ছে 1000 লেখা হয়ে গেছে, এটা কিন্তু 10,000 হবে, এখানটা হচ্ছে 10,000 হবে। 10,000 কিলোমিটারের মধ্যে এটা কিন্তু সবই বিষমমণ্ডলের অন্তর্গত। কেমন? এরপরে আসছি আমি ছবিতে। দেখো, তোমরা প্রথম যে স্তরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রপোস্ফিয়ার স্তর। কাকে বলে না, বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরের যে অংশটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমতে থাকে, সেই স্তরটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। এখানে দেখো, এটাকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, এটা আরেকটা নাম ঘনমণ্ডল। ঠিক আছে, এটা সি সারফেসের কাছে অবস্থিত। সি সারফেসে এর গভীরতা হচ্ছে 1.2 কিলোমিটার, এর ঘনত্ব 1.2। সি সারফেসে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব 1.2 কিগ্রা পার ঘনমিটার। এটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তৃতি হচ্ছে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার। মোট গ্যাসীয় ভর এখানে রয়েছে 75%। এটা ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। আর এর ঠিক ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিচে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে অবস্থান করছে ট্রপোপজ, যেটা কিনা 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে অবস্থান করছে ট্রপোপজ। কেমন? এরপরে আচ্ছা, এটাকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে
প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে বলে, তাই তো। এরপরে আসছি স্ট্র্যাটোস্ফিয়ার, যাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে না, ট্রপোপজের ঊর্ধ্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতাযুক্ত বায়ুস্তরকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটাকে শান্তমণ্ডল, সূক্ষ্মমণ্ডল বলা হয়। এখানে তাপমাত্রা বাড়ার মানে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে এবং এই অংশের ঠিক ওপরে স্ট্র্যাটোপজের ঠিক নিচের যে অংশটা, এখান দিয়ে বিমান চলাচল করে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোনোস্ফিয়ারের অবস্থান রয়েছে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। আর এখানে দেখো ওপরে এখানে মিলিবার, এই যে চাপ মিলিবারে দেওয়া আছে, তো হচ্ছে এইদিকে তোমরা লক্ষ্য করবে যে এখানে যে এই 0.02 যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ঘনত্ব, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে বায়ুর চাপ কত মিলিবার সেটা দেওয়া আছে, কেমন। আচ্ছা, এরপরে আসছি মেসোস্ফিয়ারকে বলা হচ্ছে কি শীতল বায়ুস্তর। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তর অবস্থান করছে তাকে বলা হচ্ছে কি মেসোস্ফিয়ার। এটা শীতল বায়ুস্তর, এটাকে মধ্যম অঞ্চল বলা হয়। এখানে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। এর বিস্তৃতি 50 থেকে 80 কিলোমিটার। এই স্তরে বায়ুর উষ্ণতা অনেক সবচেয়ে কম থাকে, তাই এটাকে শীতল বায়ুস্তর বলা হয়ে থাকে, ঠিক আছে। উল্কা ছাই হয়ে যায় এখানে। এরপরে আসছি থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার একই। আয়োনোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার ব্যাপারটা কি না, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর বা মেসোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের অংশটাকে বলা হচ্ছে কি আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের ওপরে অংশটাকে বলা হচ্ছে কি থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো দুটো স্তরকে আমি ছবিতে একসাথেই দেখিয়েছি, থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডল বা আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। কিন্তু বিষয়টা কি, মানে প্রথমে থার্মোস্ফিয়ারের প্রথমে আয়োনোস্ফিয়ার থাকে, তারপর থার্মোস্ফিয়ার থাকে। মানে মেসোস্ফিয়ারের পরে প্রথমে আয়োনোস্ফিয়ার থাকে, এখানটা থাকে আয়োনোস্ফিয়ার, তারপর থাকে এইটা থার্মোস্ফিয়ার। আচ্ছা, এখানে গ্যাসীয় কণাগুলো তড়িৎ আধানযুক্ত এবং আয়োনাইজড বলে এই স্তরকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার, কেমন। তাহলে বোঝা গেল এটা 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝখানে অবস্থান করছে, বা আয়োনোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝখানে অবস্থান করছে কে, মেসোপজ, যার বিস্তৃতি 80 কিলোমিটার। আর স্ট্র্যাটোপজ অবস্থান করছে মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে, যেটা কিনার বিস্তৃতি 50 কিলোমিটার, ঠিক আছে। আর থার্মোস্ফিয়ারে হাইড্রোজেন, হিলিয়াম এবং ওজোন গ্যাস আয়নিত অবস্থায় থাকে। তড়িতাহত অণুর চৌম্বক বিক্ষেপণে মেরুজ্যোতি সৃষ্টি হয়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে অতি দ্রুত হারে। বুঝতে পেরেছ? এইটুকু বোঝা গেল। নেক্সট আসছি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কি না, আয়োনোস্ফিয়ারের পরবর্তী স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এর বিস্তার 600 থেকে 1500 কিলোমিটার। এক্সোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহের বেতার তরঙ্গের কক্ষপথ এখানে অবস্থান করছে। আবার বেতার তরঙ্গ প্রতিফলন হয় এখান থেকে। এটাকে বহির্মণ্ডল বলা হয়। হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের কনসেন্ট্রেশন লক্ষ্য করা যায় এক্সোস্ফিয়ারে। আবার এই থার্মোস্ফিয়ারের ওপরে এই এক্সোস্ফিয়ার স্তরে উচ্চতা মানে থার্মোস্ফিয়ারের আরও উঁচু স্তরে উত্তাপ বৃদ্ধির হার কমে যাচ্ছে এবং এখানে বায়ু এত হালকা যে অস্তিত্ব বোঝাই যায় না এক্সোস্ফিয়ারে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরবর্তী স্তর ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারটা হচ্ছে কি ইলেকট্রন প্রোটন গঠিত স্তর। এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় লক্ষ্য করা যায়। এটাকে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক স্তর বলা হয়। মহাকাশ স্টেশন, কৃত্রিম উপগ্রহ এগুলো এখানে অবস্থান করে ম্যাগনেটোস্ফিয়ারে। আর এটা বায়ুশূন্য অঞ্চল। প্রোটন, ইলেকট্রন এর বেষ্টনী এই স্তরে লক্ষ্য করা যায়। বোঝা গেল? এটা হচ্ছে 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তোমরা, আমি যে পিডিএফটা পাঠাবো, খাতায় খুব ভালোভাবে ছবিটা আঁকবে। ছবিটা এঁকে বুঝে বুঝে, আমার তো ভিডিওটা শোনার পর এটা বুঝে বুঝে
প্র্যাকটিস করে নেবে, যাতে করে তুমি ছবিটা দেখেই একদম নিজের ভাষায় লিখতে পারো। ঠিক আছে, ছবিটাকে মুখস্থ করবে, এখানে স্তর অনুযায়ী বৈশিষ্ট্য জানা মুখস্থ করবে, তার চেয়ে বেশি ছবিটাকে ভালো করে মুখস্থ করবে, তাহলে তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো অটোমেটিক্যালি লিখতে পারবে। এটা খুব ভালো করে তৈরি করবে, এটা কিন্তু 5 নম্বর একটা প্রশ্ন হয়। কেমন? আচ্ছা, এখানে একটু আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপলটন স্তর এবং কেনেলি হিপসাইড স্তর। ঠিক আছে, আয়নোস্ফিয়ারকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যেমন DEF, এফকে F1 F2 ভাগ করা হয়েছে। এর মধ্যে আয়নোস্ফিয়ারের যে স্তরটা, এটাকে বলা হচ্ছে কি কেনেলি হিপসাইড স্তর। আমেরিকান প্রফেসর আর্থার কেনেলি, অলিভার হিপসাইড 1902 সালে 90 থেকে 160 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটাকে এটা বলেছেন আর কি, কেনেলি হিপসাইড বলেছেন। কেমন? এটা হচ্ছে 90 থেকে 160 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর অ্যাপলটন স্তর কোনটা? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকবার ভালোভাবে বলছি। আয়নোস্ফিয়ারকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়, ডি স্তর, ই স্তর, এফ স্তর। এফ স্তরকে F1 F2 দুটো স্তরে ভাগ করা যায়। আর তোমার হচ্ছে ই স্তরে কে বলা হচ্ছে কেনেলি হিপসাইড স্তর। আমেরিকান বৈদ্যুতিন প্রকৌশলী আর্থার কেনেলে ও অলিভার হেভিসাইড 1902 সালে এটা আবিষ্কার করেন। আর এই স্তরটা 90 থেকে 160 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। বুঝতে পারলে? তাহলে কেনেলি হিপসাইড স্তরটা হচ্ছে আয়নোস্ফিয়ারের স্তরকে বলা হচ্ছে কেনেলি হিপসাইড স্তর। এটা মানে এটার ধারণা দিয়েছেন আমেরিকান বৈদ্যুতিন প্রকৌশলী আর্থার আর্থার কেনেলে ও অলিভার হেভিসাইড বা হিপসাইড, হ্যাঁ, 1902 সালে 90 থেকে 160 কিলোমিটার প্রসারিত এই অঞ্চলটা। আর এখানে যে F1 F2 রয়েছে, সেই F2কে বলা হচ্ছে কি অ্যাপলটন স্তর। কেমন? F2 স্তরটাকে বলা হচ্ছে অ্যাপলটন স্তর, যেটা 160 কিলোমিটার থেকে ঊর্ধ্বমুখী, মানে 160 কিলোমিটার থেকে উপরের দিকে অবস্থান করছে। এই স্তরে রেডিও তরঙ্গ প্রতিবিম্বিত হয়। ঠিক আছে, ব্রিটিশ পদার্থবিদ এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটনের নাম অনুসারে এই স্তরের নাম হয়েছে অ্যাপলটন স্তর। ব্রিটিশ পদার্থবিদ এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটনের নাম অনুসারে এই স্তরের নাম হয়েছে অ্যাপলটন স্তর। বোঝা গেল? এই দুটো ভালো করে ছোট প্রশ্নের জন্য জানবে। নেক্সট আমি আলোচনা করব ওজোনোস্ফিয়ার। দেখো, ওজোনোস্ফিয়ার আলোচনা করতে গেলে ওজন কি, কোন এককে এটাকে প্রকাশ করা হয় জানতে হবে। ওজন হচ্ছে অক্সিজেন গ্যাসের 3টে পরমাণুর আইসোটোপযুক্ত হালকা নীল রঙের উগ্র আঁশটে গন্ধযুক্ত বিষাক্ত গ্যাসকে বলা হচ্ছে ওজন। কেমন? কোন এককে এটাকে পরিমাপ করা হয়? না, ডবসন এককে ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয়। আর 1840 সালে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক কোনবি ওজন আবিষ্কার করেন। খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, ওজন স্তর কি? না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে 20 থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজন গ্যাসের ঘনত্ব খুব বেশি, ওজন সমৃদ্ধ এই বলয়টাকেই বলা হচ্ছে ওজন স্তর বা ওজোনোস্ফিয়ার নামে অভিহিত করা হয়। বোঝা গেল? এরপরে হচ্ছে ওজন স্তরের গুরুত্ব, বিনাশের কারণ এবং তার প্রভাব, তাই তো? তাহলে ওজন স্তরের গুরুত্ব যদি আমি আলোচনা করি, তার আগে আমাকে ওজন গহ্বর সম্পর্কে একটু ধারণা করতে হবে। ওজন গহ্বর বলতে কি না, এক কথায় ওজন স্তর হচ্ছে পাতলা হওয়া। ওজন গহ্বরটা কি না, ওজন স্তর পাতলা হওয়াকেই বোঝায়, তাই তো? সেখান থেকে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে পৃথিবীর বুকে,
1992 ওজন গহ্বরের ক্ষেত্রমান 2.3 কোটি বর্গ কিলোমিটার হয়েছিল এবং 2000 সালে সেখানে দেখা গেছে 2.95 কোটি ক্ষেত্রমান বর্গ কিলোমিটার ক্ষেত্রমান হয়েছে। আন্টার্কটিকার হ্যালিবে অঞ্চলে ব্রিটিশ বিজ্ঞানী জে.সি. ফারম্যান প্রথম ওজন ক্ষয় লক্ষ্য করেন। বসন্তকালে এই ক্ষয় বেশি হয়। তাহলে এটাই হচ্ছে কি ওজন গহ্বর। এখন ওজন স্তরের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করি তাহলে কি বলবো? দেখো, ওজন স্তর কি কি করছে না, জীবকুলকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করছে, তাই না? জীবকুলকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখছে, অক্সিজেন সৃষ্টিতে সাহায্য করছে, অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে বিঘ্নিত, যদি ওজন গ্যাস আসতো তাহলে অঙ্কুরোদ্গম, ওজন গ্যাস না থাকতো তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা বিঘ্নিত হতো, সালোক সংশ্লেষ ব্যাহত হতো, ওজন গ্যাস না থাকলে অ্যাসিড বৃষ্টি বেড়ে যেত। তাহলে এতগুলো ঘটনা প্রকৃতিতে ঘটতে পারত যদি না ওজন গ্যাস থাকত। সুতরাং ওজন গ্যাসের গুরুত্ব অপরিসীম, তাই না? এবারে একটা কথা বলবো যে ওজন স্তরের বিনাশের কারণ তাহলে কি হতে পারে? বিনাশের কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ, অতিবেগুনি রশ্মি, সূর্যের তাপীয় ফল। মানবীয় কারণের মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন যৌগ, ব্রোমিন যৌগ, হালন যৌগ, সালফেট যৌগ, নাইট্রোজেন যৌগ, এগুলো যদি বাতাসে বেড়ে যায় তাহলে কি হবে না ওজন স্তর বিনাশ হবে। এবং এর ফলে কি প্রভাব পড়তে পারে? মানুষের উপর প্রভাব পড়তে পারে। মানব দেহের দেহত্বক অনাবৃত অংশ, সেগুলো ইউভি মানে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মিতে কি হবে? চামড়া তামাটে হয়ে যাবে। অতিবেগুনি রশ্মির দ্বারা ত্বকে ক্যান্সার দেখা দেবে। মানুষের চোখের লেন্স, কর্নিয়া ক্ষতিগ্রস্ত হবে। তারপরে অতিবেগুনি রশ্মির দ্বারা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আন্টার্কটিকাতে ওজন গহ্বর তৈরি হবে, তাই তো? প্রাণী জগতের ক্ষেত্রে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন সহ বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা হ্রাস পাবে, মাছের উৎপাদন কমে যাবে, নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে। উদ্ভিদ জগতের উপরে কি প্রভাব পড়তে পারে না, উদ্ভিদ জগতে বাষ্পীভবনের হার মানে পত্ররন্ধ্র দ্বারা যে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায় এবং মাটির জল নিঃশ্বসিত হয় সেটা কিন্তু হবে না। তারপরে গাছের ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পাবে, ক্ষতিকর মিউটেশন ঘটবে, সালোক সংশ্লেষ ব্যাহত হবে। এই ঘটনাগুলো প্রকৃতি, মানুষ এবং বিভিন্ন প্রাণীদের ওপরে পড়বে। একটা জিনিস মনে রাখবে, শেষে বলছি, বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস। বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস, ঠিক আছে? তো এই 16ই সেপ্টেম্বরটা ভালো করে মনে রাখবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। নেক্সট দিনের আলোচনায় আমি পরের অংশটা শুরু করব। এরপরে কারোর যদি বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যে প্রশ্নগুলো আলোচনা করলাম, অর্থাৎ বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডল কাকে বলে 2 নম্বরের মতো করে খাতায় লিখে তৈরি করবে। বায়ুমণ্ডলের উপাদান এটা 3 নম্বরের মতো করে তৈরি করবে, হয় গঠন অনুসারে দিতে পারে অথবা স্থায়িত্ব অনুসারে দিতে পারে। এই যে অংশটা থেকে সাধারণত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের প্রশ্নই পড়ে। আর বায়ুমণ্ডল স্তরবিন্যাস যদি পড়ে তাহলে 5 নম্বরের প্রশ্ন পড়ে। তখন তো ছবিটা খুব ভালোভাবে এঁকে প্রত্যেকটা স্তরকে ব্যাখ্যা করতে হবে। আর ছোট ছোট প্রশ্ন হিসেবে অ্যাপলটন স্তর, কেনেলি হিপসাইড স্তর কাকে বলে 1 নম্বরের 2 নম্বর করে তৈরি করে রাখবে। আর ওজন স্তরের টোটাল প্রশ্ন তো দিয়ে দিয়েছি। ওজন কি, ওজন কোন এককে প্রকাশ করা হয়, ওজন স্তর কি, এই স্তরের আবিষ্কারকের নাম, ওজনের গুরুত্ব, বিনাশের কারণ, প্রভাব আলোচনা, এগুলো পাটে পাটে কোশ্চেন হয়। আর ওজন গহ্বর কাকে বলে এটা একটা কোশ্চেন হয়। সবগুলোই আমি আলোচনা করে দিয়েছি আজকের ক্লাসে। তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে টেক্সটটা পড়বে, ভিডিওটা মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের উত্তরগুলো খাতায় লিখে তৈরি করতে অসুবিধা হবে না। কিন্তু তৈরি করে আমাকে পাঠাবে। আমার অনুরোধ
আমার দশম শ্রেণীর অনেক ভাই বোনেরাই আছো, খুব সুন্দর লিখে পাঠাচ্ছ, আমার ভালো লাগছে দেখতে। কিন্তু অনেকে এখনও পর্যন্ত ভাই বোনেরা পাঠাচ্ছ না। যারা পাঠাচ্ছ না তাদেরকে আমি আবার অনুরোধ করছি, তোমরা কিন্তু অবশ্যই পাঠাও। আমি দেখব তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ নিজেদের। কেমন? সকলে ভালো থাকবে ভাই বোনেরা, সাবধানে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত। নমস্কার।